শুরু করতে চলেছি সিদ্ধিদাতার অন্তর্ধানের অন্তিম পর্ব। সঞ্জয় কি পারবে সিদ্ধিদাতার মূর্তিটা উদ্ধার করতে? তার কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারব কে প্রকৃত অপরাধী, কি বা গজমতির রহস্য। চলো আর হেয়ালি না করে শুরু করি অন্তিম পর্ব। সঞ্জয়, রূপেন ও শুভেন তিনজনে শনিবার প্রাসাদের দিকে এগোলো। পথ হারাবার ভয় নেই, একটু হাঁটতেই তারা এসে গেল গেটের কাছে। পেল্লায় দরজা, লোহার ওপর শিক গাঁথা। গেটের গায়ে ছোট্ট দরজা, সেখান দিয়েই ঢুকতে হলো। শুভেনেরই উৎসাহ বেশি। গেট পেরিয়ে চোখে পড়ল বাজিওয়ারার কামান। ওরা দাঁড়িয়ে দেখল পাশে লেখা রয়েছে, এই কামানটা বাজিরাও উপহার পেয়েছিলেন কাশীবাইকে বিয়ে করার সময়। এরপর সামনে তাকিয়েই মুষড়ে পড়ল শুভেন। বলল, এ কি? সত্যি হতাশ হবার কথা। ফোর্টের মধ্যে বাড়িটারি কিছুই নেই, শুধু ভিত আর দেওয়াল, তাও হাত দুয়েকের বেশি উঁচু নয়। এই ভিতটুকু দেখে কোথায় মস্তানি মহল, কোথায় হামাম, কোথায় নাচঘর, কোথায় চিমাজি আপ্পার বাড়ি, কোথায় ধানের গোলা, কোথায় মন্দির, কোথায় বাজিরাওয়ের শোবার ঘর, কোথায় কাশীবাইয়ের রান্নাঘর ছিল বোঝা শক্ত। অথচ সবই ছিল, এখন সবই কাগজে কলমে। একটা ঘরের কাঠামো রয়েছে, তাতে মস্তানির ছবি, দুটোই অবশ্য পরবর্তীকালের। একজন লোক মস্তানির ছবিটা বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। আশেপাশে আরও দর্শক ছিল, কিন্তু লোকটাকে দেখেই সঞ্জয় আর এগোলো না। অন্যদিকে চট করে ঘুরে পড়ল। সে চিনতে পেরেছে লোকটাকে, কিন্তু নিজে মোটেই ধরা দিতে চায় না। যে লোকটাকে তারা লক্ষ্য করছিল তার মাথায় টাক, এক মুখ দাড়ি। সঞ্জয় মনে মনে ভাবল, দাড়িটা নকল হলেও লোকটা যেন অনুপম, তাতে সন্দেহ নেই। ও এখানে কেন? আজও তো ওর কলকাতায় থাকার কথা। এমনি এসেছে? তাই যদি হবে তবে দাড়ি কেন লাগিয়েছে? তাছাড়া এখানে মস্তানির ছবিটাই বা এত মন দিয়ে দেখছে কেন? শুভেন বলল, আচ্ছা, মস্তানির ছবিতে কি ওই হিরেটার ছবিও আছে? সঞ্জয় চমকে উঠল। ঠিক তো, এই কথাটা তার মাথাতে আগে আসা উচিত ছিল। বলল, তুমি ঠিক বলেছ, আর এই লোকটা সেটাই খুঁজছে। ওকে আপনি চেনেন? চিনি, তবে এখানে চেনার দরকার নেই। রূপেন অবাক হচ্ছিল। বলল, কি করে চিনলে? সুহাসবাবুর সঙ্গে ওর আড্ডায় গিয়েছিলাম এখানে আসার আগের দিন, মানে পরশু। আজও ওর কলকাতাতেই থাকার কথা। যাক, ওদিকে চলো। অনুপমকে ফিরতে দেখেই সে প্রসঙ্গ বদলে হাজার ফাউন্টেনের দিকে চলে গেল। সঞ্জয় আবার বলল, মস্তানির হীরের কথাটা সত্যি বলেই মনে হয়। পেশোয়া বাজিরাও ছিলেন হিন্দু রাজাদের নেতা, তার তো দামি হিরে জহরতের অভাব ছিল না। মস্তানির হিরেটাই এই রহস্যের আসল জিনিস, ওটাই সবাই চাইছে। আমি অন্তত চাইছি না, রূপেন বলল। আমি এখনো বিষ্ণু দিগম্বরের খণ্ডেকরের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক খুঁজে পাইনি। গণপতকে তা আশা করি বুঝতে পেরেছ। গণপতি মল্লিক। ঘর ছাড়া এক তরুণ এসে পৌঁছলো পুনে, আশ্রয় পেল, কাজ শিখল, জহুরির কাজ, তারপর দেশে ফিরে গেল। আর সিদ্ধিদাতা? শুভেন জিজ্ঞাসা করে। আমার মনে হয় এবার সে কথাও শুনবে। আমি বুঝতে পেরেছি গল্প কোন দিকে চলেছে। তোমাদের অজানা 200 বছরের ইতিহাস একটু একটু করে স্পষ্ট হচ্ছে। সারা জীবনের সঞ্চয়
যক্ষের মতো আগলে রাখা বাজিরাওয়ের হিরে নিয়ে যখন গণপতি চলে গেল আর ফিরে এলো না, তখন বিষ্ণু দিগম্বরের মনের অবস্থা কেমন হলো বোঝাই যাচ্ছে। রূপেন বলে, শুনতে খারাপ লাগলেও ঘটনাটা এরকম হওয়াই সম্ভব। আমি শুধু জানতে চাই, এতদিনের কথা মনে রেখেছে কজন? ভাবো, মানলিকর কিভাবে গেছে তোমার জ্যাঠামশাইয়ের বাড়ি, খুঁজে বার করেছে গণপতির উত্তরাধিকারীদের, অথচ মানলিকরের সঙ্গে এসবের সম্পর্ক কি এখনো তা জানা যায়নি। রূপেন হঠাৎ উত্তেজিত হয়ে বলল, হিরোটাই বা কোথায় গেল? সে নিয়ে আমার ভাবনা নেই, মুচকি হেসে বলে সঞ্জয়। আমি খুঁজতে এসেছি সিদ্ধিদাতার মূর্তি। তা তো বটেই, আমাদের বাড়ি থেকে সিদ্ধিদাতা চুরি তো গেলেন। একটা রেস্টুরেন্টে সামান্য খেয়ে নিল তিনজনে। সর্বত্রই দক্ষিণী খাবার। স্টেশনের কাছে দু একটা দোকানে উত্তর ভারতের খাবার পাওয়া যায়। সকালেই তারা খেয়েছে। রূপেন বলে, ওই লোকটাকে বললে না সঞ্জয়, ওর সঙ্গে মূর্তির সম্বন্ধ কি? তা এখনো জানি না। কলকাতায় ওর সঙ্গে আলাপ হয়েছে। সুহাস ওর বাড়িতে যায়। মূর্তির সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে কি না জানি না, তবে তোমাদের সঙ্গে ওর একটা যোগ নিশ্চয়ই আছে। কি রকম? সঞ্জয় হেসে ফেলে। দেখছো তো, একই সময় পুনে এসেছে। রূপেন বুঝলো সঞ্জয় বলবে না, এড়িয়ে যাচ্ছে। সত্যি সত্যি মূর্তিটা উদ্ধার করতে পারবে তো? রূপেন এখনো বুঝতে পারছে না, তবে সঞ্জয় যে পুরনো ইতিহাসটা খুঁজে বার করেছে সেটা ঠিক। শুভেন বলে, এখন এই হিরেটার আসল মালিক কে? শুনলে তো, খান্ডেকর সেটা গণপতির উত্তরাধিকারীদের দান করে গিয়েছেন। তার মানে? রূপেন বলে, আমরাই, গণপতির বংশধরেরা। সঞ্জয় সংশোধন করে বলে, আরও কেউ হতে পারে। ইচ্ছে করেই সে রূপেনকে ভাবার অবকাশ দিল, কিন্তু রূপেনের মনে পড়ল না। আমরা মানে যাদের ঘরে সিদ্ধিদাতা থাকতেন, সে সংশোধন করে বলে। সঞ্জয় আর কথা বাড়ায় না। জাল গুটাবার সময় হয়ে আসছে, কিন্তু জালটা যে কতদূর ছড়ানো বোঝা যাচ্ছে না। 5টার পরে তারা আবার মহাদেবের বাড়িতে এলো। গরজ বড় পালাই। মহাদেব আর জনার্দন বসেই ছিলেন। খাড়েকে বেশ খুশি দেখাচ্ছিল, রাওকে সতর্ক। ওদের দেখে চা ও কেক বিস্কুটের বরাত দিয়ে বললেন, কেমন দেখলেন শনিবার বাড়া? জনার্দন বললেন, কাল দেখে নেবেন কেলকর মিউজিয়াম। ওহ, দারুণ কালেকশন, বিশেষ করে মস্তানি মহল। ওটা কেলকর সাহেব তুলে এনেছেন কোঠাগার গ্রাম থেকে, বাজিরাওয়ের আমলের আয়না। আগে আমরা খান্ডেকর সাহেবের গল্প শুনব, সঞ্জয় বলল। হ্যাঁ, ভুলেই যাচ্ছি। নাও এ মহাদেব, শুরু করো খানদানি গপ্প। গল্প নয়, সত্যি ঘটনা। মহাদেব আহত স্বরে বললেন। যাক, কতদূর যেন বলেছিলাম? বাজিরাওয়ের হিরেটার কথা, 1,00,000 টাকার হিরে, মস্তানির গয়নায় ছিল, খন্ডেকরের হাতে এসেছিল। সঞ্জয় খেই ধরিয়ে দেয়। হ্যাঁ, মনে পড়েছে, তবে হিরেটা মস্তানির গলায় ছিল এ কথা তো আমি বলিনি।
শনিবার প্যালেসের মস্তানির গয়না পরা ছবি দেখে মনে হলো, তাই বললাম। ও সব ছবির সঙ্গে হীরের সম্বন্ধ খুঁজে অ্যান্টিক ডিলার কি ব্যবসায়ীরা, ওদের ধান্ধার জন্য। তবে আমি শুনেছি হীরেটা মস্তানির আংটিতে ছিল। খুব বড় নয়, ছোট এলাচের মতো, কিন্তু উজ্জ্বল নীলচে আভা ছিল তাতে। সঞ্জয়ের মনে হলো মহাদেব শুধু যে শ্রীনিবাসের কাছে হীরের গল্প শুনেছিলেন তা নয়, এ যেন তার অনেক দিনের জানা বাড়ির পুরনো কথা উত্তরাধিকারী হিসেবে শোনাচ্ছেন। হঠাৎ যেন নিজেকে সামলে নিলেন মহাদেব। বললেন, আপনারা যা জানতে চান তা বলছি। বিষ্ণু দিগম্বর কিছু হিরে জওহরাত বড় ছেলের কাছে পাঠিয়ে দেওয়ার কথা ভাবছিলেন। গণপত সে সব নিয়ে রওনা হলো। বিষ্ণু দিগম্বর গণপতের সঙ্গে দিলেন একটা গণেশ মূর্তি। ওই মূর্তিটার মধ্যে লুকানো রইল মস্তানির হিরেটা। বিষ্ণু দিগম্বর স্থির করেছিলেন ওটা তিনি বিক্রি করবেন না। নিজের কাছেও রাখতে সাহস হলো না, কারণ কেউ কেউ জেনে গিয়েছিল হিরেটা তার কাছে আছে। সেটা তার হাতেও তো সোজা পথে আসেনি। মস্তানির বিশ্বাসঘাতক চাকর বাকরের কাছ থেকে জলের দামে কিনেছিলেন হয়তো। সে যাই হোক, হিরেটা তিনি পাঠালেন বড় ছেলের কাছে। গণপত সব নিয়ে সাধারণ তীর্থযাত্রীদের বেশে রওনা হলো। 1 মাসের মধ্যে ফিরবে। তারপর জানি না। মহাদেব দীর্ঘশ্বাস ফেললেন। গণপত ফিরে আসেনি। বিষ্ণু দিগম্বর লোক পাঠিয়ে খোঁজ নিয়ে জেনেছিলেন সে যায়নি তার ছেলের কাছেও। পথে কোনো দুর্ঘটনাও তো ঘটতে পারত। তা পারত, কিন্তু ঘটেনি। যে যাত্রীদের সঙ্গে গণপত ঘর ছেড়েছিল তারা বলেছিল পথে কোনো অঘটন ঘটেনি। গণপত হঠাৎ একদিন তাদের ছেড়ে পোটলা পুটলি নিয়ে চলে যায়। একজন বলল তার দেশের লোকের সঙ্গে দেখা হওয়ায় সে তার সঙ্গে দেশে ফিরে গেছে। কেউ তো আসল কথা জানতো না, তাই গণপতের জন্য কেউ উদ্বিগ্ন হলো না। বিষ্ণু দিগম্বরও মুখ খুললেন না। মহাদেব চুপ করলেন। বোধহয় ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি যেন বিষ্ণু দিগম্বরের কষ্টটাও বুঝতে পারছেন। সঞ্জয় বলল, রূপেন, তুমি বাড়িতে কখনো বিষ্ণু দিগম্বরের নাম শোনোনি? না। সঞ্জয় মহাদেবকে বলল, অনেক ধন্যবাদ, আপনি শ্রীনিবাস খান্ডেকর সাহেবের পূর্ব ইতিহাস বললেন বলে। জানি না ডান্সিং গণেশ মূর্তি চুরির পেছনে হীরের ব্যাপার আছে কি না, তবে এখন মনে হচ্ছে গণপতের কাছেই ওই মূর্তিটা ছিল এবং সেটাই এদের বাড়ি থেকে চুরি হয়েছে। এদের বাড়ি থেকে মানে? এরা কারা? সঞ্জয় রূপেন আর শুভেনকে দেখিয়ে বলে, এরা গণপতি মল্লিকের অধস্তন 7ম পুরুষ। এদের পরিবারে ওই ডান্সিং গণেশটা থাকতো। কোন গণেশটা? যেটা গণপতের কাছে ছিল। কি করে জানলেন? না হলে মূর্তিটা চুরি হবে কেন? চোরও একজন মহারাষ্ট্রিয়ান। ভীষণভাবে অবাক হয়ে মহাদেব বললেন, কি রকম? সঞ্জয় সংক্ষেপে ঘটনাটি বললে মহাদেব ভ্রুকুচকে কপাল টিপে মেয়ের 2 বসে রইলেন। জনার্দন বললেন, নানা মনোলিকর যে এসব কাজও করে তা জানতাম না। সঞ্জয় প্রশ্ন করে, উনি কি অ্যান্টিক কেনেন? আরে ও কিনবে অ্যান্টিক? পুরনো কিছু জিনিসপত্র বেচে বটে, তবে কোনোটাই ভালো নয়। ওর কালো ধান্দা আছে। মহাদেব চুপ করেই ছিলেন। এবার বললেন, আমার কথা শেষ হয়নি এখনো। আপনারা কি বাকিটাও শুনতে চান? নিশ্চয়ই।
বিষ্ণু দিগম্বর মৃত্যুর আগে 3 ছেলেকে ডেকে তাদের দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন তারা প্রতিশোধ নেবে, বিশ্বাসঘাতকতার শাস্তি দিয়ে হিরেটা ফিরিয়ে আনবে। খন্ডেকরের ছেলেরা প্রতিশোধ নিয়েছিল। এক নাতি প্রতিশোধ নিয়েছিল বিশ্বাসঘাতকতার, তবে হিরেটা ফিরিয়ে আনতে পারেনি। জনার্দন বললেন, সে কথাই বলেছিলেন শ্রীনিবাস। উনি বলেছিলেন হিরেটা আমি ওদের দান করলাম। মহাদেব বললেন, দান করলাম বললেই কি সব শেষ হয়ে যায়? সঞ্জয় বলল, যায়নি সে তো দেখাই যাচ্ছে। হয়তো বিনয়েন্দ্র মল্লিকের সঙ্গে শ্রীনিবাসের দেখা হলে একরকম মিটমাট হতো। দুজনেই ছিলেন সজ্জন, উদার। তা ওই পরিবারের আর কেউ নেই? জনার্দন বললেন, না, শ্রীনিবাস বিয়ে থা করেনি। ওর কাকার ছেলেও মারা গিয়েছেন। মহাদেব তিক্ত হেসে বললেন, সেই জন্যেই ক্ষমার কথাটা বলা তার পক্ষে সহজ হয়েছিল। কথাটা কেমন যেন শোনালো। সঞ্জয় বলে, আপনি কি এর পক্ষপাতী নন? কি করে হব? একজন দারুণ মানসিক আঘাত পেয়েই তো প্রতিশোধের কথা বলেছিলেন, অপরজন কি করে তা ক্ষমা করেন? তাহলে কি আপনি গণপতির বংশধরদের সবাইকে খুন করতে বলেন? মহাদেব হেসে বললেন, তা বলি না। যুক্তি দিয়ে বিচার করলে হয়তো তাদের সত্যিকারের দোষ নেই। তবু পূর্বপুরুষের প্রতিজ্ঞা এভাবে কেউ মাফ করতে পারে না, অন্তত আমি তাই মনে করি। হিরেটা নিশ্চয়ই গণপতের বংশধরদের কাছে থাকার কথা নয়, অথচ তাই আছে। আছে নয়, ছিল বলুন। রূপেন প্রতিবাদ করে, এখন হিরে বা সিটিটাটা কিছুই আমাদের কাছে নেই। তাছাড়া গণপতি মল্লিককেও তো খুন করা হয়েছে, তাতেও কি বাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে বলছেন? মহাদেব বললেন, নিশ্চয়ই হয়ে গেছে, তবে হিরেটা বিষ্ণু দিগম্বরের পরিবার ফেরত আসেনি। যাক, ও নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ কি? সঞ্জয় প্রশ্ন করে, 200 বছরের এই পুরনো ইতিহাস কত লোকে জানে? খুব কম। আমার তো ধারণা ছিল আমি ছাড়া কেউ জানে না। দেখা যাচ্ছে জানে। আপনি এই ইতিহাস আর কাউকে শুনিয়েছেন? শ্রীনিবাস কতজনকে বলেছিলেন জানি না। আমি এর আগে আর একজনকে বলেছিলাম। সে কে? নানা? না না, মনালিকার নামের কাউকে আমি কোনো কথা বলিনি। আসলে কেউ জানতেই চায়নি। বলেছিলাম অনেক আগে, অন্তত বছর 25 আগে তো হবেই। আমার এক বন্ধুকে, বাঙালি বন্ধু। বাঙালি? হ্যাঁ। কি নাম তার মনে আছে? কেন থাকবে না, তার নাম গণেন মালিক। ভারী মজার লোক ছিলেন, খুব আমুদে আর দিল দরিয়া। বিয়ে করেছিলেন এক খ্রিস্টান মেয়েকে, সেই জন্যই দেশ ছেড়ে বেসিনে এসেছিলেন। আমার চেয়ে বয়সে অনেক বড় হলেও জমেছিল বেশ। আসলে তিনি এমন একটা মানুষ যাকে বয়সের মাপে বিচার করা যায় না। ওর ছেলেই আমার বয়সের কাছাকাছি। ভদ্রলোক বেঁচে আছেন? না, মারা গেছেন। ওর ছেলের নাম কি অনুপম? হতে পারে, দেখেছি, তবে নাম মনে নেই। ওদের অনেক ধন্যবাদ জানিয়ে এবং পরের দিন দেখা করার প্রতিশ্রুতি দিয়ে 3 জনে যখন পথে নামলো, তখন প্রায় রাত 8টা। হোটেলে পৌঁছে সঞ্জয় গেল স্থানীয় পুলিশ স্টেশনে, অর্থাৎ থানায়। সব সেরে বিছানায় শুয়ে যখন ভাবতে বসলো, তখন দেখলো জটটা ক্রমশ খুলে আসছে।
পরদিন ভোরে উঠে রূপেন চা খেতে খেতে বলল, সঞ্জয়, সত্যি করে বলো ব্যাপারটা কি হচ্ছে? আমি কি সিদ্ধিদাতার মূর্তিটা পাবো? আজ যাবো নানা মারালিকারের কাছে, দেখা যাক ওর কাছে কি মূর্তিটা আছে। জানি না, জানো, একটু সময় পেলে লোনাভালায় চলে যেতাম, কিংবা মালভালি। ওখান থেকে হেঁটে কারলা আর ভাজে গুহা, চমৎকার জায়গা, কিন্তু ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। সকাল 9টা নাগাদ ওরা পৌঁছে গেল শনিবার প্রাসাদের কাছে। বাজিরাওয়ের মূর্তির ওপর তখনও রোদ এসে পড়েনি। জনার্দন তৈরি হয়েই বসেছিলেন। শান্তিপ্রিয় মানুষটি এমনিতে সাথে পাঁচে থাকেন না, কিন্তু এখন তার কৌতূহল চরমে উঠেছে। ডান্সিং গণেশের প্রাচীন মূর্তি দেখবেন, তার ওপর খণ্ডেকর বংশের প্রাচীন ইতিহাস শুনেছেন, আর তাকে পায় কে? ওর সাহায্য না পেলে মহাদেবকে খুঁজে পাওয়া শক্ত হতো। সব গল্পও তিনি শোনাতেন কি? স্থির হলো আগে নানা মনোলিকরের বাড়ি যাওয়া হবে। শুক্রবার পেটের কাছে একটা বাড়ি, নিচে দোকান, ওপরে বাড়ি। পুরোপুরি কর্মব্যস্ত হয়ে ওঠেনি পাড়াটা। দোকানে একটা লোক ঝাড়াঝাড়ি করছে, কর্মচারী নিশ্চয়। জনার্দন লোকটিকে নিজেদের ভাষায় কী সব বলে টলে ওদের নিয়ে ঢুকে পড়লেন পাশের গলিতে। শুভেন বলল, নানা নামটা যেন কেমন। সঞ্জয় বলল, এখানে প্রবাদ, জব তক নানা তব তক পুনা। জনার্দন হেসে বললেন, সে নানা হচ্ছেন নানা ফাড়নাবিস। যদি আপনারা কেলকর মিউজিয়ামে যান, সেখানে দেখবেন তার 22 হাত লম্বা ঠিকুজি। যদিও গুটিয়ে রাখা আছে, তবু দেখার মতো। অমন বুদ্ধিমান ব্রাহ্মণ আর হয়নি। বলতে বলতে তিনি একটা বাড়ির মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়লেন। আলো কম, চারজনকে একসঙ্গে ঢুকতে দেখে যে বসেছিল সে একটু অবাক হয়ে গেল। বেশ বয়স্ক, শক্তপোক্ত লোক, মাথার চুল ছোট করে ছাঁটা, কাঁচা পাকা মেশানো, একগুয়ে বদরাগী চেহারা। সামান্য অবস্থা থেকে বড় হয়েও যাদের চালচলন বদলায় না, কতকটা সেই রকম দেখতে। হেলে গলায় বলল, কি ব্যাপার? না না, তোমার কাছে এরা এসেছেন। একটুও না থেমে জনার্দন তাদের ভাষায় বললেন, সামনের দোকানে তুমি ছিলে না, রামেশ্বর বলল তুমি এখানে। রামেশ্বর নামটা শুনে সঞ্জয় চমকে উঠল। সুহাস বলেছিল রামেশ্বরের কথা, কিন্তু সেও শুভেন যাকে নতুন বাড়িতে জাপটে ধরেছিল, এই লোকটা সে লোক নয়। তাই সবাইকে নিয়ে একেবারে গুদামে চলে এলেন? নানার গলা শুনে বোঝা গেল সে রেগে গেছে, তবে জনার্দনকে ভালোই চেনে। ঘরটা ছোট হলেও জিনিসপত্রে ঠাসা। এটা বোধহয় বাড়ির পেছন দিক গুদাম ঘর। একটা পুরনো সোফার খান, 2 চেয়ার, একটা টেবিল ছাড়াও ঘরে রয়েছে পিতলের কি অন্যান্য ধাতুর নানা রকম মূর্তি। পালিশ করা নয়, ধুলো জমেছে, কালি পড়েছে। সঞ্জয় দেখল গণেশ আছে, দীপলক্ষ্মী আছে, কৃষ্ণ আছে, তিরুপতি আছে, আরও কত কি। বুদ্ধ, ধূপদানি, নটরাজ, লক্ষ্মী, কি নেই। নানা রকম প্রদীপ, ঘণ্টা, বাটি, আরতির থালা। না, লোকটা সত্যি এসব জিনিসের ব্যবসা করে। সে ঠিক করলো আক্রমণাত্মক ভঙ্গিতেই নানার সঙ্গে কথা বলবে। নানা তার দিকে জ্বলন্ত চোখে তাকাতেই সে বলল, আমরা একটা গণেশ মূর্তির খোঁজে এসেছি, ডান্সিং গণেশ। আমি তার কি জানি, কিনতে চান? আপনি কিনতে চেয়েছিলেন, আমরা সেটা ফেরত চাই। আমি কোনো গণেশ মূর্তি কিনতে চাইনি, আমি তৈরি করাই, এটাই আমার ব্যবসা। কিন্তু কলকাতায় আপনি মূর্তি খুঁজতেই তো গিয়েছিলেন। কে বলেছে এসব গাঁজাখুরি গপ্প? মেরি গলায়
তেড়ে উঠল নানা। জনার্দনের মতো সুন্দর ইংরাজি না বললেও কাজ চালানোর মতো ইংরাজি ভালোই জানে লোকটা। আমার হাতে প্রমাণ আছে। বেশ, যদি খোঁজ করেই থাকি তাতে দোষ কি? দোষ এই যে খোঁজ করেই আপনি বসে থাকেননি, লোক লাগিয়ে এদের বাড়ি থেকে চুরি করেছেন। চুরি? আমি চুরি করতে যাব কেন? সেটাই তো জানতে চাই। নানা একটু চুপ করে থেকে বলল, দেখুন, মূর্তিটা আমি খুঁজছি ঠিকই, যে কোনো দামে কিনতে রাজি আছি, আপনারা যেতে পারেন। আমাদের মূর্তিটা? রূপেন প্রায় আর্তনাদ করে ওঠে। আমি জানি না। সঞ্জয় বলল, সুহাস মল্লিক আপনার নাম বলেছে? সুহাসের নাম শুনেই নানা চটে উঠল। ও বদমাসটার নাম আমার কাছে করবেন না। সঞ্জয় হাসি চেপে বলল, কেন, হিরেটা আপনাকে দেয়নি বলে? ঘরের মধ্যে বাজ পড়লেও নানা এত চমকাতো না। অন্যদেরও প্রায় সেই অবস্থা। চোখ কুচকে নানা কি একটা বলতে যাচ্ছিল, হঠাৎ ঘরে ঢুকলো ছোট করে চুল ছাটা কলকাতার সেই রামেশ্বর। নিশ্চিন্ত মনেই ঢুকেছিল, বা নিজেই কিছু চিন্তা করছিল। ওদের দেখে থমকে দাঁড়াতেই লাফিয়ে উঠল শুভেন আর সঞ্জয়। তারও আগে তীর বেগে ঘর থেকে ছুটে পালালো লোকটা। পায়ে লেগে দরাম করে উল্টে গেল হাঁড়ি কলসি জাতীয় কিছু, তবু দাঁড়ালো না। সঞ্জয়রাও যাচ্ছিল। জনার্দন বললেন, কি ব্যাপার? ওই লোকটা, ও তো নানার ছেলে। ছেলে? ঘরে যেন আবার বজ্রপাত হলো। নানার হাড়ির মতো মুখটা আরো গম্ভীর। সঞ্জয় বলল, আমরা তো ওকেই রামেশ্বর বলে জানি। না, ওর নাম নারায়ণ। কলকাতায় প্রায়ই যায়, লেখাপড়ায় অষ্টরম্ভা, তবে ব্যবসাটা বোঝে। কলকাতায় নারায়ণী গিয়েছিল গণেশ চুরি করতে? নানা খেপে গিয়ে বলল, তখন থেকে আপনারা যা খুশি তাই বলে চলেছেন। জনার্দনের সঙ্গে এসেছেন বলে বার করে দিইনি। প্রমাণ আছে কোনো আমার ছেলে চুরি করেছে? দেখেছে কেউ? আছে। সুহাস মল্লিক আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেবে নারায়ণ আর সে গণেশ চুরি করতে গিয়েছিল। রূপেন বলে, এসব কি বলছো? সঞ্জয় তার কথার উত্তর না দিয়ে শুভেনকে দেখিয়ে বলে, এই ছেলেটি তাকে মল্লিক বাড়িতে দেখেছে, মারামারিও হয়ে গেছে। আরও 3 জন দেখেছে, দারোয়ান, রেস্তোরাঁর বয় আর আমি। কলকাতার পুলিশ ওকে খুঁজছে। এখানে তো জনার্দন খাড়েও দেখলেন, আমাদের দেখেও পালিয়ে গেল। আপনাকে না পারি আপনার ছেলেকে হাজতে পাঠাবই, ভেবে দেখুন কি করবেন। তাছাড়া একটু থেমে সে আবার বলল, হিরে তো আপনি পাননি, ওর মধ্যে হিরে নেই। মূর্তিটা আপনি কি করবেন? নানা তবু গোজ হয়ে বসে থাকে। সঞ্জয় আবার বলে, মিস্টার মানলিকর, একটা জিনিস তো বুঝতে পারছেন, হিরেটা মল্লিকরা হাতছাড়া করেননি, কিন্তু তাতে আপনার অপরাধ কমে যায় না। আমি পুলিশের লোক নই, দরকার হলে তাদের কাছে যাব, না হলে যাব না। ভেবে দেখুন। কিছু না ভেবেই নানা টেবিলের ড্রয়ারটা টানলো, বার করলো। না, রিভলভার নয়, একটা ডায়েরি। তারপর বলল, গণেশ মূর্তিটা আমার কাছে নেই, এই ঠিকানাটা দিচ্ছি, খোঁজ করবেন। সঞ্জয় বলল, বিশ্বাস করি না, মূর্তিটা আপনার ছেলের কাছেই আছে। না, মিস্টার মালিকের কাছে আছে। মালিক? চমকে উঠল সঞ্জয়। ঠিকানাটা বোম্বের। বোম্বেতেই থাকেন মালিক? না, ঠিকানাটা বোম্বের নয়, ভাসিন রোডের ফোর্টের কাছে একটা বাড়িতে থাকেন। মালিকের সঙ্গে আপনার সম্পর্ক কি?
তার সঙ্গে মূর্তির কোনো সম্বন্ধ নেই, আমরা বিজনেস পার্টনার। এই বাড়িতে মূর্তিটা আছে, থাকার কথা, যদি না সেটা অ্যান্টিক হিসেবে বিদেশে বিক্রি হয়ে গিয়ে থাকে। এইসব কাজই করেন আপনারা? আমি করি না, মালিক করে। আপনি করেন না, অথচ আপনারা দুজনে ব্যবসার পার্টনার। আর গিয়ে যদি দেখি ভুয়ো ঠিকানা, তাহলে আপনার ছেলেকে ছাড়বো না। ঠিক ঠিকানা ওটা, আমার ছেলের কোনো দোষ নেই। নিজের ছেলেকে মানলিকর খুব ভালোবাসে মনে হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে সঞ্জয় বলে। জনার্দন বললেন, হ্যাঁ, একটাই ছেলে, আদরে আদরে বকে গেছে, তবে বাপের কাছে ওর 7 খুন মাপ। রূপেন বলে, এখন কোথায় যাব? সঞ্জয় বলল, বোম্বে যেতে হবে, সেখান থেকে ফাসিন রোড, কিন্তু তার আগে চলুন একবার মহাদেব রাওয়ের বাড়ি ঘুরে যাই। শেষ কথাগুলো সে বলল জনার্দনকে। ট্যাক্সি এসে দাঁড়ালো মহাদেবের বাড়ির সামনে। দরজা বন্ধ। অনেক ঠেলাঠেলির পর দরজা খুলে বেরিয়ে এলো গত সন্ধ্যায় দেখা ভৃত্যটি। জনার্দন বললেন, মহাদেব কোথায়? আগে তিনি বাইরে গেছেন। জনার্দন হতভম্ব। বললেন, সে কি, কবে গেলেন? কাল রাতেই। সঞ্জয় একটুও বিস্মিত হলো না, শুধু বলল, কেউ এসেছিল? না। একাই গেছেন? হ্যাঁ। কোথায় তা জানো? না। জনার্দন বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন, তা আপনি আজ মহাদেবের কাছে এসেছিলেন কেন? সঞ্জয় বলল, উনি বাড়ি আছেন কিনা তা দেখতে। আমার মনে হয়েছিল উনি থাকবেন না, সেটা যাচাই করতেই এসেছিলাম। যাক, চলুন। কোথায়? বোম্বে যাবেন না? আমি? আপত্তি থাকলে জোর করব না। আপনার সাহায্য না পেলে আমরা তো একটু এগোতে পারতাম না। ও কথা বলবেন না, আমার যা সাধ্য করেছি। তাছাড়া কৌতূহল, ঐতিহাসিক কৌতূহল যাবে কোথায়? আমি আবার বাজিরাও পেশোয়াকে নিয়ে পড়াশোনা করেছি তো তাই। তাছাড়া শ্রীনিবাসের শেষ কথাগুলোও মনে ছিল। তা চলুন ঘুরে আসা যাক, কপালে থাকলে দেখা হয়ে যাবে মস্তানির হিরেটা। শিশুর মতো কৌতূহল করে উঠলেন বৃদ্ধ। ঠিক হলো, ট্যাক্সি করেই যাওয়া হবে। রূপেন বলল, পথে বড় অ্যাক্সিডেন্ট হয়। জনার্দন বললেন, তা কেন হবে, রাস্তা বেশ ভালো। বড়দার মৃত্যু হয়েছিল এই পথেই, একটা অ্যাক্সিডেন্টে। অবশ্য বড় জ্যাঠার ধারণা ওটা নিছক অ্যাক্সিডেন্ট নয়। ধারণা নিয়ে বাঁচা চলে না রূপেন। বংশানুক্রমিক একটা ভয়ের ব্যাপার তোমাদের পরিবারে আছে, কারণ ওই মূর্তিটার ইতিহাস নিয়ে তোমাদের মনেও সন্দেহ ছিল। ভয়কে জয় করতেই হবে। ঠিক আছে, চলো। ওই ট্যাক্সিটাই যেতে রাজি হলো। পথে সঞ্জয় থানায় গিয়ে গোটা কত কাজ সেরে নিল। বোম্বেতে কয়েক জায়গায় ফোন করে তারপর রওনা হলো জিনিসপত্র নিতে। শুভেনের মন খারাপ হয়ে গেল। কিছুই যে দেখা হলো না। সিংহগড় কারলা, ভাজে গুহা, আগাখার প্রাসাদ, কেলকর মিউজিয়াম, আর কি আশা হবে? রূপেন বলল, কেন হবে না? এ তো বিদেশ নয়, নিজের দেশ। যখন খুশি আসবি। বর্গির ভয় ঘরে বসে থাকবি না। সবাই হেসে উঠল। কয়েকদিনের ঘটনায় রূপেনের মনের গ্লানিটা কমে এসেছে। সে বুঝতে পারছে তার ভাই নির্দোষ এবং সিদ্ধিদাতার মূর্তিও পাওয়া যেতে পারে। সঞ্জয় হঠাৎ বলল, না, কেলকর সংগ্রহশালাটা দেখেই যাই।
ট্যাক্সিকে নির্দেশ দিয়ে সে শুভেনের মুখে হাসি ফোটালো। বলল, মস্তানির নামটা যখন একবার শুনছি তখন দেখে যাওয়াই ভালো। ভালো করে দেখতে অনেক সময় লাগে। ওরা তাড়াতাড়ি দেখল জনার্দন আছেন, কাজেই সব জিনিসের ইতিহাসটা তার কণ্ঠস্থ। সঞ্জয় দেখল মস্তানি মহলটা বেশ মন দিয়ে, বিশেষ করে মস্তানির আয়না আর কাঁচের ওপরে আঁকা রঙিন ছবিটা। লোকে বলে মস্তানি এত সুন্দরী ছিলেন, গায়ের রং এত সাদা আর চামড়া এত পাতলা ছিল যে তিনি পান খেলে গলা পর্যন্ত লাল হয়ে উঠত। বাইরে থেকে দেখা যেত একটা লাল রং গলা দিয়ে নেমে যাচ্ছে। শুভেন সঞ্জয়কে চুপি চুপি বলল, কালকের সেই লোকটা। সঞ্জয় মুখ তুলতেই দেখতে পেল অনুপমকে। এবারও চোখাচোখি হলো না। অনুপম মন দিয়ে দেখছে মস্তানিকে, অর্থাৎ রঙিন ছবিটা। কালো তো দেখছিল, ব্যাপার কি? ট্যাক্সিতে আবার চেপে বসে সঞ্জয় বলল, এবার যাওয়া যাক। আমরা বোধহয় আজই মালিক সাহেবের বাড়িতে পৌঁছে যাব। শুভেন বলল, আমরা কি ওর বাড়িতেই যাচ্ছি? হ্যাঁ, সরাসরি ভাসাই রোড স্টেশন চলে যাব। সারাটা পথ সঞ্জয় বিশেষ কথা বলল না। সে ভাবছিল, ডায়েরি বার করে মিলিয়ে দেখছিল সমস্ত ঘটনাটা। মল্লিক বাড়ির জট খুলতে আসতে হলে পুনে, তারপর বেসিন। সে বলল, রূপেন, তোমার বাবা কিংবা জ্যাঠামশাইয়ের মুখে কখনো তাদের জ্যাঠামশাইয়ের নাম শুনেছ? রূপেন বিস্মিত হয়ে বলল, না তো, ঠাকুর দাদার কোনো ভাই ছিল না তো। ভাই ছিল না, দাদা ছিল। তুমি কি করে জানলে? তোমার দোকানের ঈশান বাবুর কাছ থেকে। আমরা তো জানি না। হয়তো তোমাদের ঠাকুরদার নিষেধ ছিল। কেন? তাকে তার বাবা ত্যায্যপুত্র করেছিলেন বলে। তুমি আর আমার মাথা খারাপ করে দিও না সঞ্জয়। তার নাম ছিল গণেন্দ্র মল্লিক। মানে মহাদেব রাও যাওয়ার কথা? ঠিক ধরেছ। তার মানে তোমাদের সিদ্ধিদাতা মূর্তির ইতিহাস তোমাদের আগেই তিনি জেনেছিলেন। বংশের নিয়ম অনুযায়ী মূর্তিটা তার বংশেই থাকার কথা ছিল, তবে তিনি বোধহয় চেষ্টা করেননি। করলে আরও আগেই মূর্তি নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে। এটার কথাও তিনি জানতেন? জানতেন। ভাসাই রোড থেকে গাড়ি যত এগোতে লাগলো ততই মনে হতে লাগলো একটা অন্য দেশে তারা এসে পড়েছে। শুভেনেরই বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি চোখে পড়ল। আশেপাশে অনেক চার্চ। বাড়িগুলো যে খ্রিস্টানদের সেটা বোঝা যায়। প্রত্যেক মানুষের জীবন ধারণের স্বতন্ত্র রীতি আছে, তবে সবই যেন কেমন বিবর্ণ, পুরনো আমলের। রাস্তাটার নাম চিমাজি আপা রোড। জনার্দন বললেন, চিমাজি ছিলেন বাজিরাওয়ের ভাই, বড় যোদ্ধা। ওদের মনে পড়ে গেল শনিবার প্রাসাদে চিমাজির ঘরের ভিত তারা দেখেছে। রাস্তার ডান দিকে বেসিন ফোর্টের বিশাল প্রাচীর, ওদিকে আছে বেসিন নদী। পর্তুগিজদের তৈরি করা ফোর্টটি এখনও অনেকে দেখতে আসে বটে, তবে পুরো বাড়িঘর ছাড়া আর কিছু নেই। একটা চার্চ পেরিয়ে ওরা যেখানে এসে দাঁড়ালো সম্ভবত সেখানেই মালিক সাহেবের বাড়ি। বাড়ির আগেই চোখে পড়ল যার ওপর তিনি হলেন মহাদেব রাও। গাড়ি থামিয়ে সবাই নামল। জনার্দন বললেন, আপনি এখানে? মহাদেব একটু অপ্রস্তুত হাসলেন, বললেন, হ্যাঁ এসেছিলাম, কিন্তু পাখি আগেই উড়ে গেছে। পাখি? হ্যাঁ, গণেন্দ্র মল্লিকের ছেলে। এখানে কেউ নেই। তবু বাড়িটা দেখি।
সঞ্জয় নেমে পড়ে। ওইদিকে না? হ্যাঁ। হাত বাড়িয়ে বাড়িটা দেখিয়ে দিলেন মহাদেব। বললেন, আমার একটা সন্দেহ হয়েছিল, তাই এসেছিলাম। কি সন্দেহ সেটা আর ভাঙলেন না মহাদেব। সঞ্জয় বাড়িটার ভেতরে ঢুকে পড়ল। লোকজন কেউ নিয়মিত থাকে না। বাড়িটা বেশ পুরনো, সাহেবের বাংলো প্যাটার্নের। একজন কাজের লোক ছিল, সেই জানালো মালিক সাহেব বাড়ি নেই। সঞ্জয় তবু ঘরগুলো ঘুরে ঘুরে দেখল। শোবার ঘরের তাকের ওপর গোটা ছয়েক ডল পুতুল সার দিয়ে সাজানো, একই রকমের, অথচ বাড়িতে আর কোথাও ছোট মানুষের ব্যবহার্য কিছু নেই। সে বলল, পুতুলগুলো কার? চাকরটি জবাব দিল, সে জানে না, মালিক সাহেব এনেছিলেন। মাঝে মাঝে আনেন, আবার নিয়ে যান। সঞ্জয় পুতুলগুলোর প্রত্যেকটা তুলে নিয়ে দেখে। খুব হালকা ফাঁপা পুতুল। অনুপম কি পুতুলও এক্সপোর্ট করে নাকি? তার দৃঢ় বিশ্বাস বাড়িটার আসল মালিক অনুপম, আর অনুপম হচ্ছে রূপেলে নাকি? রূপেনের কথায় সঞ্জয় মুখ তুলে তাকালো। বলল, না, পাইনি। সে আবার কাজের লোকটাকে নিয়ে পড়ল। সাহেব কবে শেষবারের মতো পুতুল এনেছিলেন আর নিয়ে গেছেন? সে আবার জানালো, কবে এনেছে সে জানে না, তবে আজ সকালে একটা মেম সাহেব এসে একটা পুতুল নিয়ে গেছে। এরকম কেউ কেউ পুতুল নিতে আসে। মেম সাহেবও মাঝে মাঝে আসেন পুতুল নিয়ে যেতে। মেম সাহেবকে পুতুল দেওয়ার নির্দেশ ছিল, তাই সে দিয়েছে। সঞ্জয় উত্তেজিত হয়ে বলল, কখন নিয়ে গেছে? আপনারা আসার ঘন্টাখানেক আগে। চেনো তাকে? না, তবে দেখলে চিনতে পারবো, ফর্সা রং, কটা চুল। সঞ্জয় আর দাঁড়ালো না, গাড়িতে উঠে নির্দেশ দিল বোম্বে ফিরতে। স্টেশনের কাছে দাঁড়িয়ে ফোন করলো গোটা দুই। এবার তাদের সঙ্গে যাত্রী হয়েছেন মহাদেব রাও। একরকম ইচ্ছে করেই যাচ্ছেন, সঞ্জয় তাকে ডাকেনি। জনার্দন বন্ধুকে পেয়ে খুশি। মহাদেব বললেন, ব্যাপার স্যাপার কি বুঝলেন কিছু? একটু যেন ব্যঙ্গ শোনা গেল তার কণ্ঠে। সঞ্জয় বলল, আমরা সবাই যদি কিছু কথা ঢেকে রাখি বা ঢেকে রেখে বলি, তাহলে কি করে বোঝা যাবে? তার মানে? মহাদেব বিস্মিত। কোনো কথা তো গোপন করিনি। আপনি বলেছিলেন 25 বছর আগে গণেন মালিককে আপনি হীরের গল্প শুনিয়েছিলেন। 25 বছর পরে এখানে আপনি কি দেখতে এসেছিলেন তা এখনো বলেননি। আপনি তো জানতেন গণেন মল্লিক বেঁচে নেই। তা ঠিক, তবে আমি দেখতে এসেছিলাম তার ছেলেকে। তাকে চেনেন? একটু চুপ করে থেকে মহাদেব বললেন, না। জনার্দন বললেন, আমরা কোথায় যাচ্ছি? বান্দ্রার একটা ফ্ল্যাটে। ঠিকানাটা নিয়েছি মালিকের ভৃত্যের কাছ থেকে। রূপেন অভিভূত কণ্ঠে বলল, আমরা কি তাহলে আমাদের এক আত্মীয়ের কাছেই যাচ্ছি? সম্ভবত। আর আমার মনে হয় তোমার বড়দাদাও এদের খুঁজে পেয়েছিলেন, হয়তো মারা না গেলে। সেই অ্যাক্সিডেন্ট? ওটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় মূর্তি চুরির প্ল্যানটা 7-8 বছরের পুরনো নয়। বলেই সঞ্জয় উজ্জ্বল চোখে তাকালো মহাদেবের দিকে। মহাদেব চোখ নামিয়ে নিলেন। দেখা গেল সঞ্জয়ের অনুমান ঠিক। বোম্বের ফ্ল্যাটটা অনুপমের, তিনি বাড়িতেই ছিলেন। সঞ্জয়কে দেখে হাসলেন। কি ব্যাপার, আপনি এখানে? অনুপম বাবু, আপনার জারি চুরি সব ধরা পড়ে গেছে, এবারে ফাঁকি দিতে পারবেন না।
অনুপমের মুখে মৃদু হাসি। আগে খুঁজে বার করুন তো সিদ্ধিদাতার মূর্তি। সঞ্জয় উত্তর দেওয়ার আগেই বাইরের দরজায় থামলো একটা পুলিশের জিপ। পুলিশ অফিসার ঘরে ঢুকলেন, তার হাতে একটা ডলি পুতুল। দেখেই অনুপম লাফিয়ে উঠলেন। সঞ্জয় হেসে তাকে ধরে ফেলল। এই পুতুলের মধ্যেই আছে আপনার সিদ্ধিদাতার মূর্তি অনুপম বাবু। অনুপম ধপ করে বসে পড়লেন, বললেন, ও মূর্তিটার ওপর আমারও অধিকার আছে, বলতে গেলে সবচেয়ে বেশি অধিকার। আমি গণেন্দ্র মল্লিকের ছেলে, আর মল্লিক বাড়ির নিয়ম অনুযায়ী মূর্তিটা তারই প্রাপ্য। সে শুধু ঘরে রাখার জন্য, বিদেশে পাচার করবার জন্য নয়। আপনি ভারতের মূল্যবান সম্পদ লুকিয়ে চুরিয়ে বিদেশে পাঠান কি উপায় ধরা যাচ্ছিল না। সেই জন্য আপনাকে অজস্র ধন্যবাদ, পুলিশ অফিসারটি বললেন। আপনার নির্দেশ মতেই আমরা মালয়েশিয়া যাত্রী ভদ্রমহিলার কাছ থেকে পুতুলটি সংগ্রহ করেছি। মিস্টার মালিক, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কেন? প্রমাণ পাওয়া গেছে আপনি চোরা কারবারের সঙ্গে যুক্ত। আপনার পাঠানো আরও জিনিস ধরা পড়েছে, তবে তার সঙ্গে সঞ্জয় বাবুর কোনো যোগ নেই। অর্থাৎ চোরাচালানকারীকে গ্রেফতার করার কৃতিত্ব মহারাষ্ট্র পুলিশের। সঞ্জয় তাতে আপত্তি করল না। সত্যি তো সে খবর দিয়েছিল মাত্র, ধরতে পারেনি। ঢাল নেই, তরোয়াল নেই, ধরবে কি? যেই ধরুক, একজন অপরাধী ধরা পড়েছে, এই ভালো। সে পুলিশ অফিসারকে বলল, আমাকে সাহায্য করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, তবে আপনার কাজ এখনো শেষ হয়নি। বলে সে তাকে ডেকে নিয়ে গেল একটু দূরে। নানা রকম লেখাপড়া করে দিয়ে ওরা শেষ পর্যন্ত মূর্তিটা হাতে পেল। পুতুলের পেট চিরে বেরোলেন সিদ্ধিদাতা। শিশু গণেশ যেন নাচছেন। হোটেলে ফিরে এসে কথা হচ্ছিল। ঘটনার আকস্মিকতায় সবাই যেন মৌন। এতক্ষণে সঞ্জয় প্যাকেট খুলে মূর্তিটা টেবিলে রাখতেই রূপেন উচ্ছ্বসিত হয়ে উঠল। ওহ, ঠাকুর আমাদের রক্ষা করেছেন। সিদ্ধিদাদাকে এবার ঘরে নিয়ে গিয়ে ভালো করে পুজো দেব। মহাদেব তিক্ত হেসে বললেন, হ্যাঁ, এই মূর্তিটা তো আপনাদেরই প্রাপ্য। শ্রীনিবাস খান্ডেকার যখন দিয়ে গেছেন। জনার্দন বললেন, কি সুন্দর মূর্তি, শ্রীনিবাসের আত্মা আজ শান্তি পাবে। সঞ্জয় বলল, আসলে এটা মূর্তি নয়। সে গণেশের মাথাটা ধর থেকে টেনে খুলে ফেলল। ভেতরে পুরনো তুলো আর তুলট কাগজ দেওয়া পুরো প্যাড রয়েছে। বলল, দেখছেন তো, এরই মধ্যে থাকতো হিরেটা। হিরেটা লুকিয়ে রাখা হতো গণেশের মধ্যে। রূপেন, তাকেই তোমার ঠাকুরদাদা বলেছেন গজমতি। রূপেন বলল, হিরে তো নেই। জনার্দন হতাশ হয়ে বললেন, হিরে নেই? কত আশা নিয়ে এলাম মস্তানির হিরে, বাজিরাও পেশোয়ার হিরেটা দেখব। দেখবেন বই কি, সঞ্জয় হেসে বলল। তারপর সবাইকে অবাক করে দিয়ে নিজের ওয়ালেটের ভেতরে লুকানো এক টুকরো কাগজ মোড়া এক কুচি পাথর বার করল। বলল, এই হচ্ছে মস্তানির হিরে গজমতি। ও কি? সবাই হুমড়ি খেয়ে পড়েছিল তার হাতের কাছে। মুখ তুলে এবার দেখল সামনে মহাদেব রাও দাঁড়িয়ে, হাতে একটা খুদে রিভলভার। বললেন, হিরেটা আমাকে দিন। তার ইস্পাতের মতো কঠিন আর নিরুত্তাপ কণ্ঠ কাঁপিয়ে দিল সবাইকে। মানুষ খুন করতেও বুঝি হাত কাঁপবে না তার। জনার্দন বললেন, ও কি, আপনি হিরেটা চাইছেন কেন? কারণ উত্তরাধিকার সূত্রে হিরেটা আমার। তার মানে ওটা তো খন্ডেকারদের সম্পত্তি, ওদের বংশে তো কেউ নেই। কে বলল নেই? ছেলেরা মারা গেছে,
আমি শ্রীনিবাসের ভাগ্নে হই, বিষ্ণু দিগম্বরের দৌহিত্র বংশ। লুব্ধ হাত বাড়ালেন মহাদেব। বিকেলের ম্লান আলোয় তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। সঞ্জয় হেসে বলল, আসুন মিস পালেকার, আপনার আর এক অতিথিও তৈরি। কে? চমকে উঠলেন মহাদেব। সকালের সেই পুলিশ অফিসার আরও দুজন সঙ্গী নিয়ে এসে দাঁড়িয়েছেন মহাদেবের দুপাশে। মহাদেব মুহূর্তের মধ্যে নলটা নিজের রক লক্ষ্য করে ঘোরাতেই পালেকার তাকে ধরে ফেলল। গুলিটা গিয়ে লাগলো জানলার কাঁচের শাঁসরিতে। সিংহের মতো গজরাতে গজরাতে মহাদেব চলে গেলেন। পালেকার হেসে বললেন, আবার একবার ধন্যবাদ জানাই, কিন্তু সব আমি বুঝতে পারিনি। আমিও না, বললেন জনার্দন। রূপেন শুভেনও যেন অথই জলে। সঞ্জয় বলল, বলছি, তার আগে রূপেন, ধরো তোমাদের পারিবারিক হিরেটা। এটা ওই গণেশ মূর্তির ভেতরেই ছিল। তুমি কোথায় পেলে? তোমাদের বাড়ির কাছে সেই নতুন বাড়ির মধ্যে পাথরকুচির সঙ্গে মিশেছিল। সুহাস আর শুভেন মারামারি করবার সময় মূর্তিটা মাটিতে পড়ে যায়, আর সেটা খুঁজতেই আসতো নারায়ণ। বুঝেছিলাম এটার জন্যই এত কাণ্ড হচ্ছে। বিকেলবেলা ভবানীপুরের বিখ্যাত এক গয়নার দোকানে গিয়েও যাচাই করে বুঝেছিলাম হিরেটা খুব দামি। তবে এত কাণ্ড কেন হচ্ছে জানার ইচ্ছে ছিলই। তার উপর তুমি ভার দিয়েছিলে শুভেনের দোষ স্খালনের, তাই গণেশ মূর্তির পশ্চাৎধাবন করতে হলো। সবাই বসেছিল আরাম করে, হাতে চায়ের কাপ। জনার্দন বললেন, ভালো হয়েছে হিরেটা শেষ পর্যন্ত শ্রীনিবাসের ইচ্ছানুযায়ী গণপতির উত্তরাধিকারী পাইল। কিন্তু মহাদেব রাও, ছি ছি, অত বড় একজন। সেই জন্যেই আপনাকে পুনে থেকে টেনে এনেছি মিস্টার খাড়ে। শ্রদ্ধাবনত কণ্ঠে সঞ্জয় বলে, আপনি পণ্ডিত, তিনিও তাই। কিন্তু শুধু জ্ঞান মানুষকে মহৎ করে না। এত বড় এক পণ্ডিতকে অপরাধী সাব্যস্ত করার জন্য আমাকেও কম ভাবতে হয়নি। ভাবলাম আপনার সামনেই তার মুখোশ খুলে দিতে হবে। আপনি তাহলে জানতেন মহাদেব দোষী? জানতাম। প্রথমে নয়, ওর কাছে ওর বংশের ইতিহাস শুনে। যে কথা ইতিহাসে লেখা নেই সেই ইতিহাস তিনি মুখস্থ করে রেখেছেন কেন? যদি না সেই পরিবারের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক থাকে। বিষ্ণু দিগম্বরের 3 ছেলে ও 1 মেয়ে ছিল। মহাদেব তারই বংশধর। সেই কি গণেশ মূর্তি চুরির প্ল্যান করেছে বলতে চান? এই মূর্তি চুরির পেছনে দুটো প্রতিহিংসা একসঙ্গে কাজ করছে। গণপতি ও বিষ্ণু দিগম্বরের কাহিনী তো আপনারা জানা, কিন্তু মল্লিক বাড়ির কথা আপনি জানেন না। এদের ঠাকুরদাদারা ছিলেন 2 ভাই। বড় ভাই একজন মারাঠি খ্রিস্টান মেয়েকে বিয়ে করায় ত্যায্যপুত্র হন। এদের বংশের নিয়ম অনুযায়ী মূর্তিটা বড় ভাইয়ের পরিবারেরই থাকার কথা, অর্থাৎ তাহলে অনুপম মানে গণেন্দ্র মল্লিকের ছেলেই এর উত্তরাধিকারী হতেন। উদার স্বভাব গণেন্দ্র এ নিয়ে মাথা ঘামাননি, কিন্তু অনুপম ভেবেছিল। মহাদেব রাওয়ের সঙ্গে তার পরিচয় ছিল ব্যবসায়িক সূত্রে। অ্যান্টিক যারা কেনাবেচা করে, ইতিহাস জানলে তাদের কাজ করার সুবিধে হয়। মহাদেব আর অনুপম এইভাবে জুটি বেঁধেছিলেন এবং নানা রকম মূর্তি নিয়ে কাজ করবার সময় হয়তো ওই গণেশ মূর্তি চুরি করার প্ল্যানও করেন। এর মধ্যে নানা মনোলি করেছিল? শুভেন হঠাৎ বলে, হ্যাঁ, অনুপমের পার্টনার হিসাবে। তবে সে এইসব কিছু নিয়ে মাথা ঘামায়নি, ঘামিয়েছে তার ছেলে নারায়ণ। তাকে আড়াল থেকে চালিত করেছে অনুপম। এ ব্যাপারে অনুপমই আসল অপরাধী। সে কলকাতায় গিয়ে সুহাসের সঙ্গে বন্ধুত্ব করেছে দার্জিলিংয়ে আলাপের সূত্র ধরে। এমনও হতে পারে এই পরিচয়ের পরই সে মূর্তি চুরির প্ল্যান করে। অপরদিকে নানাকে পাঠিয়েছে মূর্তি আনতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল বিয়ের আসর থেকে মূর্তিটা চুরি করা। সুহাস চুরি করে নিয়ে এলেও দেখে ফেলে এই ছেলেটি। সঞ্জয় শুভেনকে দেখিয়ে বলে,
তোমার এই সাহসী ভাইটি না থাকলে হিরে বা মূর্তি কোনোটাই উদ্ধার করা সম্ভব হতো না রূপেন। সত্যি শুভেন সব জানতো? রূপেন অবাক। সব না হলেও অনেকটা। বংশমর্যাদা বজায় রাখার জন্যই সে সুহাসের নাম বলেনি তোমাদের। রূপেনের চোখে আনন্দে জল এসে গেল। বলল, আমার হীরের টুকরো ভাই, হীরের চেয়েও দাবি। তালেকর বললেন, অনুপম মল্লিকই যে আসল অপরাধী জানলেন কি করে? কলকাতাতেই সন্দেহ হয়েছিল। সে আমাকে সুহাসের বন্ধু হিসেবে নয়, গোয়েন্দা হিসেবেই ধরেছিল প্রথম থেকে। তবে একটা ভুল সে করেছিল, সেটা হলো সে কথা বলবার সময় বারবার সিদ্ধিদাতা শব্দটার উল্লেখ করেছিল। গণেশ মূর্তিটা সিদ্ধিদাতা নামেই পরিচিত, কিন্তু সে শুধু মল্লিক বাড়িতে সুহাসের মুখে শুনলেও আমাদের মতো কারো তা মনে থাকার কথা নয়। অথচ অনুপম প্রথম থেকেই সিদ্ধিদাতা শব্দটা ব্যবহার করায় আমি বুঝতে পেরেছিলাম অনুপমের সঙ্গে মল্লিক বাড়ির যোগ আছেই। মহাদেব প্রথমে জানতেন না অনুপম গণেশ মূর্তি চুরি করে এনেছে। আমাদের মুখে শুনেই ছুটে যান, কারণ তিনি জানতেন এর পেছনে নিশ্চয়ই অনুপম আছে, এবং সে তার মুখে শোনা গল্প কাজে লাগিয়ে হিরে চুরি করে এনে তাকেই ফাঁকি দিয়েছে। তাই তিনি গিয়েছিলেন হীরের খোঁজে। অনুপম জানতো হিরে পাওয়া যায়নি, কিন্তু সে অ্যান্টিক বিক্রেতা, তাই মূর্তিটা নিয়ে লুকিয়ে রাখলো নিজের বাড়িতে। পুনেতে গিয়ে সে মস্তানির ছবি দেখতে গেল। যদি কপালে বা নাকে বা গলায় কোনো হীরের ছবি দেখতে পায়, তাহলে তার নকল একটি হিরে বা কোনো দামি পাথর গণেশ মূর্তির মধ্যে রেখে দিয়ে মোটা দামে বিক্রি করবে বিদেশের কোনো উন্মাদ সংগ্রাহকদের, যার কাছে টাকা নয়, দুষ্প্রাপ্য অ্যান্টিকই একমাত্র লক্ষ্য। আমরা তাকে শনিবার প্রাসাদেও দেখেছি, সেও দেখেছিল এবং ভেবেছিল আমিও তার পিছু নিয়েছি। তাই খুব তাড়াতাড়ি নিজের কাজের সাহায্যকারী মেম সাহেবকে খবর পাঠিয়ে মূর্তি ভর্তি পুতুলটা সে পাঠিয়েছিল মালয়েশিয়ায়। বোম্বের বিমানবন্দরে ধরা পড়ে। আমি পুলিশে আর এয়ারপোর্টে ফোন করেছিলাম ভাসাই রোড থেকে। পুরনো ধাতুর জিনিস এখন বিদেশে নিয়ে যাওয়া বেআইনি। অন্যান্য অপরাধের জন্যে মহারাষ্ট্রের পুলিশ তাকে অনেক দিন ধরেই খুঁজছিল। পেয়ে গেল, এই আর কি। আর মহাদেব? জনার্দনের বিস্ময় শেষ হয় না। তিনি সব চুপ করে দেখলেন, অর্থাৎ সাধু সাজলেন, কিন্তু তার মনে সন্দেহ হয়েছিল হিরেটা আছে, হারায়নি। আমিও তাকে সন্দেহ হয়েছিল বলেই টোপ ফেললাম, এবং তিনি ধরা পড়লেন। এ ব্যাপারে মিস্টার পালেকার সাহায্য না করলে বিপদ হতো। আপনারা না জানলেও পুনের পুলিশ অনেক দিন ধরেই মহাদেবকে সন্দেহ করছিল। কেন ঠিক জানি না, হয়তো বিদেশে জিনিসপত্র পাচারে তারও হাত আছে। মনে হয় আন্তর্জাতিক চোরা কারবারিদের সঙ্গে ওরা বহুদিন যুক্ত রয়েছেন, এবং একসময় ওরা দুজনেই ধরা পড়তেন। তোমাদের সিদ্ধিদাতা কাজটা এগিয়ে দিয়েছেন বলতে পারো। নাও, হিরেটা সাবধানে রাখো। জনার্দন ঠাট্টা করে বললেন, সাবধানে? হিরেটা কত বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে বিষ্ণু দিগম্বরের হাতে এসেছিল কে জানে, কিন্তু ওটার লোভ ভাইকেও পর করে দেয়, পণ্ডিতকেও ডাকাত করে দেয়। মামলা মোকদ্দমা জেল হাজত পেরিয়ে ওরা আবার যখন আসবে তখন ঝগড়া শুরু করবে। ঠাট্টা করে বললেও কথাটা সবাইকে আঘাত করলো। রূপেন কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে হিরেটার দিকে তাকিয়ে বলল, 7 পুরুষের এই ঝগড়া আমি শেষ করে দিচ্ছি। তার মানে? শোনো সঞ্জয়, বাড়ি গিয়ে আমি বড়দের সবাইকে ডেকে সব কথা বলবো যা তুমি বলেছো। এখানে যা ঘটলো সব বলবো। সিদ্ধিদাতা আমাদের পরিবারে থাকুন, পুজো পান, ঠিক আছে, কিন্তু হিরেটা আমরা দিয়ে দেব জাতীয় সংগ্রহশালায়, মানে মিউজিয়ামে। বাজিরাওয়ের হিরে তো জাতীয় সম্পদ, আমাদের ঘরে লুকিয়ে রাখা অপরাধ। সঞ্জয় মুগ্ধ হয়ে বলল, আমার পরিশ্রম সার্থক হয়েছে। জনার্দন বললেন, এতেও দিনে খান্ডেকরদের আত্মাও শান্তি পেল।
দেখুন গণেশও হাসছে শিশুর মতো। সাপ মুক্ত গণেশ এখন শুধু সিদ্ধিদাতা। বন্ধুরা, চিত্রা দেবের সিদ্ধিদাতার অন্তর্ধান গল্পটি এখানেই শেষ হচ্ছে, এই সুন্দর শুভ সমাপ্তির মধ্যে দিয়ে। গল্পটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বা একটা লাইক বা পারলে দুটোর মাধ্যমেই অবশ্যই জানিয়ে দিও। রোজ কিন্তু তোমাদের জন্য একটা করে গল্প নিয়ে আসছি। একটু আধটুর কমেন্ট বা একটু লাইকের সংখ্যা বাড়াও, নয়তো উৎসাহ পাবো কী করে। আরও নতুন নতুন গল্প আমিও শোনাতে চাই, আশা করি তোমরাও শুনতে চাও। একটু উৎসাহ দিতে হবে তো। আর প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে কালো করে দিতে কিন্তু একদম ভুলে যেও না। বুঝতে পারছো তো একটা সাবস্ক্রিপশান আমাদের জন্য ঠিক কতটা জরুরি। একবার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। একটা ছোট্ট রিকোয়েস্ট রইল তোমাদের প্রতি আমার তরফ থেকে। আবার আগামী দিন আরও একটা সুন্দর গল্প নিয়ে হাজির হব আমি অনিন্দিতা তোমাদের কাছে। আজ তাহলে পরে বাংলা গল্প লাইন বাই লাইনের তরফ থেকে এখানেই বিদায় নিলাম। আর হ্যাঁ, ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর কমেন্ট তিনটেই কিন্তু করতে একদম ভুলো না। আজ তাহলে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো।